হ্যালো বন্ধুরা, আজ আমি সম্প্রতি তামিল ভাষায় রিলিজপ্রাপ্ত অ্যাকশন থ্রিলার মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি, যার নাম হলো ব্লাস্ট। এর আইএমডিবি রেটিং 7.8 আউট অফ 10, তাই বুঝতেই পারছেন মুভিটি দুর্দান্ত হয়েছে। তাই চলুন এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ডুব দেই আজকের রহস্যের গভীরে। গল্পের শুরুতে দেখা যায় রাজা নামের একজন দক্ষ ক্যারাটে মাস্টার, তার স্ত্রী নীলাভেলি একজন গৃহিণী, তাদের একটি ছোট মেয়ে আছে যার নাম নীলা। রাজার ছোট ভাই একটি মেডিকেল শপ চালায়। একদিন নীলা এসে বাবাকে জানায় রোহান তাকে মারধর করেছে। সব কথা শোনার পর রাজা বুঝতে পারেন দোষটা রোহানেরই, তাই তিনি মেয়েকে বলেন গিয়ে রোহানকে পাল্টা মারতে। বাবার কথা শুনে নীলা গিয়ে রোহানের পেটে হালকা একটা ঘুষি মারে, কিন্তু রোহান রেগে গিয়ে নীলার পেটে জোরে লাথি মেরে দেয়। ঘটনাটি জানার পর রাজা মেয়েকে বলেন, আমি আর তোমার মা সবসময় তোমার পাশে থাকতে পারবো না, তাই নিজের নিরাপত্তা তোমাকেই নিশ্চিত করতে হবে। এরপর তিনি নিজেই নীলাকে ক্যারাটে শেখানো শুরু করেন। ক্যারাটে ভালোভাবে শেখার পর নীলা একদিন রোহানকে ভালোভাবে শিক্ষা দিয়ে দেয়। এরপর সে একটি ক্যারাটে চ্যাম্পিয়নশিপেও অংশ নেয়, কিন্তু দুর্ভাগ্যবশত প্রথম ম্যাচেই হেরে যায়। এই হার মেনে নিতে না পেরে সারা রাত তার ঘুম হয় না। তখন রাজা তাকে বলেন, আমি জীবনে মোট 34টি ম্যাচ খেলেছি, তার মধ্যে মাত্র একটিতেই হেরেছিলাম। সেদিন আমারও সারা রাত ঘুম হয়নি। তারপর আমি ঠিক করেছিলাম আর কখনো এমন অনুভূতির মুখোমুখি হব না, তাই আরও কঠোর পরিশ্রম করেছি এবং এরপর আর কোনো ম্যাচে হারিনি। তুমিও একইভাবে চেষ্টা করো। বাবার কথা শুনে নীলা নতুন উদ্যমে অনুশীলন শুরু করে এবং পরের ম্যাচেই জয়লাভ করে। এরপর নীলা তার চাচাকে জিজ্ঞাসা করে, বাবা যেমন আমাকে ক্যারাটে শিখিয়েছেন, বাবাকে ক্যারাটে কে শিখিয়েছিল? তখন তার চাচা বলেন, তোমার মায়ের বাবাই তোমার বাবাকে ক্যারাটে শিখিয়েছিলেন, আর তোমার বাবা যে বলেছিল 34টি ম্যাচের মধ্যে শুধু একটিতে হেরেছে, সেই ম্যাচে সে আর কারো কাছে নয়, তোমার মা নীলাভেলির কাছেই হেরেছিল। এটা শুনে নীলা অবাক হয়ে যায়। এরপর দেখা যায় একটি হোটেলে কয়েকজন অবৈধ মদ প্রস্তুতকারক বসে খাওয়া দাওয়া করছে। এমন সময় সেখানে ভাস্করের ছেলে আসে। ভাস্কর আগে তাদের জন্য অবৈধ মদ তৈরি করলেও পরে সেই কাজ ছেড়ে দিয়েছিল, তাই তাদের একজন ছেলেটিকে মারতে এগিয়ে যায়। ঠিক তখনই রাজা খাবার কিনতে নীলাকে নিয়ে সেখানে আসে। পুরো ঘটনা দেখে রাজা একাই সব দুষ্কৃতীকে মারধর করে ছেলেটিকে উদ্ধার করেন। বাড়ি ফেরার পথে নীলা বাবাকে জিজ্ঞাসা করে, ছেলেটিকে তো তুমি চিনতেও না, তাহলে কেন বাঁচালে? তখন রাজা বলেন, আমার একটা ছোট বোন ছিল, তাকে আমি খুব ভালোবাসতাম। যখন আমার বয়স 9-10 বছর, তখন তার সঙ্গে একটা ভয়ঙ্কর অন্যায় হয়েছিল। সেদিন যদি আশেপাশের মানুষ প্রতিবাদ করত, তাহলে হয়তো সে আজও বেঁচে থাকতো। শুধু তাই নয়, আমার সেই বোনের নামই ছিল নীলা, তার নামেই আমি তোমার নাম রেখেছি। এরপর রাজা মেয়েকে বলেন, অন্যায়ের প্রতিবাদ করার জন্য ভুক্তভোগী আমাদের পরিচিত হতে হবে এমন কোনো কথা নেই। পৃথিবীর যেখানেই যার সঙ্গেই অন্যায় হোক না কেন, আমাদের অবশ্যই তার বিরুদ্ধে দাঁড়াতে হবে। নীলা বাবার কথা শুনে তাতে সম্মতি জানায়। এরপর 15 বছর কেটে যায়। একদিন বাসে করে যাওয়ার সময় এক বৃদ্ধা মহিলা এলাকার এক পলিটিশিয়ানকে ফোন করেন। তিনি বলেন, আমার স্বামী অটো চালিয়ে অল্প অল্প করে টাকা জমিয়ে অটো স্ট্যান্ডের পাশে একটা জমি কিনেছিলেন। তার ইচ্ছা ছিল সেই জমি বিক্রি করে আমাদের মেয়ের বিয়ে দিবেন, কিন্তু তিনি মারা যাওয়ার পর সুন্দারামের লোকজন সেই জমির নামে ভুয়া দলিল তৈরি করে জমিটা দখল করতে চাইছে। শুধু তাই নয়, আজ রাতের মধ্যে যদি আসল দলিল তাদের হাতে তুলে না দিই, তাহলে তারা আমার মেয়েকে মেরে ফেলবে। আপনি কি একটু সাহায্য করতে পারবেন? কিন্তু সেই পলিটিশিয়ান বলেন, সুন্দরাম খুবই বিপজ্জনক লোক, তারা যা বলছে সেটাই করে ফেলুন। এই বলে ফোন কেটে দেন। আসলে সুন্দরাম আগে থেকেই পলিটিশিয়ানকে প্রতিশ্রুতি দিয়েছিল জমিটি বিক্রি হলে তিনি 10% কমিশন পাবেন, তাই তিনি ইচ্ছা করেই সেই বৃদ্ধা মহিলাকে সাহায্য করতে চাননি। বাসের সামনের সিটে বসে থাকা নীলা পুরো কথোপকথন শুনে ফেলে। এরপর বৃদ্ধাকে অনুসরণ করে সে সুন্দরামের বাড়িতে পৌঁছে যায়। সেখানে গিয়ে নীলা একাই সুন্দরাম এবং তার সব লোকজনকে মারধর করে। এরপর তাদের দিয়েই ভুয়া দলিল ছিঁড়ে ফেলে। সবকিছু শেষ হওয়ার পর নীলা বৃদ্ধাকে আশ্বস্ত করে বলে, এখন থেকে সুন্দরামের লোকজন আর আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না। তারপর তাকে নিরাপদে বাড়ি পাঠিয়ে দেয়। অন্যদিকে আমরা দেখি ভারুণ নামের একজনকে, যে টেক্সাস মিনারেলস কোম্পানির ডিরেক্টর। সে যেসব জায়গায় খনন কাজ করতে যায়, সেসব এলাকার মানুষকে বিভিন্নভাবে হত্যা করিয়ে ঘটনাগুলোকে দুর্ঘটনা বলে চালিয়ে দেয়। এরপর সেই জমিগুলো দখল করে সেখানে খনন শুরু করে। এইভাবেই সে ইতিমধ্যে অনেক জায়গা দখল করেছে। এবার তার নতুন লক্ষ্য কিল্লাকাডু নামের একটি পাহাড়ি গ্রাম।
সে জানতে পেরেছে সেখানে 1500 ফুট খনন করলে ব্ল্যাক হোপ নামে একটি মূল্যবান পাথর পাওয়া যাবে, যার দাম প্রায় 7,000 কোটি টাকা। কিন্তু এত গভীর খনন করলে ভয়াবহ ভূমিধস হতে পারে, যার কারণে আশেপাশের প্রায় 1300 জন মানুষের মৃত্যু হতে পারে। তাই সরকার কোনোভাবেই সেখানে খননের অনুমতি দেবে না। এদিকে কার্তিক নামে একজন সমাজ ও পরিবেশ কর্মী ভারুণের এই প্রকল্পের সব তথ্য সংগ্রহ করে প্রকাশ করার চেষ্টা করছেন। তাই ভারুণ সিদ্ধান্ত নেয় কার্তিককেও যে কোনোভাবে সরিয়ে দিতে হবে। এদিকে নীলা একটি কল সেন্টারে চাকরি করে। অবসর সময় সে তার চাচার সঙ্গে মেডিকেল শপও সামলায়, পাশাপাশি ছোট ছোট বাচ্চাদের ক্যারাটেও শেখায়। অন্যদিকে রাজার ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্রে আগে থেকেই 2টি বাথরুম ছিল, কিন্তু এখন ছাত্রছাত্রীর সংখ্যা অনেক বেড়ে যাওয়ায় তিনি বাইরে আরও একটি নতুন বাথরুম বানানোর সিদ্ধান্ত নেন। এই জন্য শ্রমিকরা সেখানে বড় একটি গর্ত খোঁড়ার কাজ শুরু করে। এরপর আমরা দেখি পেরাম্বুর থানার এক এসআই বিপদে পড়ে যায়। থানায় জব্দ করে রাখা আধা কেজি গাঁজা হারিয়ে যায়। তাই একই পরিমাণ গাঁজা জোগাড় করার জন্য সে পান্ডি নামে এক ব্যক্তিকে ফোন করে। কিন্তু পান্ডি জানায়, এখন আমার কাছে কোনো স্টক নেই, তবে আমার পরিচিত একজন আয়না ভাড়ামে আছে, আমার নাম বললেই সে দিয়ে দিবে। ঠিক তখনই থানার ইন্সপেক্টর অরুণ সেখানে এসে পৌঁছান। এই সময় তার স্ত্রী ফোন করে বলেন, গতবার ছেলে স্পোর্টস মিটিংয়ে আসতে পারোনি তুমি, অন্তত এবার প্যারেন্টস টিচার্স মিটিংয়ে যেন অবশ্যই আসো। ইন্সপেক্টরও যাওয়ার কথা বলেন। অন্যদিকে চেইন ছিনতাইয়ের মামলায় 6 মাস জেল খেটে টবি নামের এক কয়েদি অবশেষে বাড়ি ফিরে আসে। তার স্ত্রী খাবার পরিবেশন করলে খেতে গিয়ে সে বুঝতে পারে রান্নায় লবণ নেই। এতে রেগে গিয়ে সে স্ত্রীকে লবণ এনে দিতে বলে, কিন্তু তার স্ত্রী শান্তভাবে বলে, নিজেই নিয়ে নাও। এই কথা শুনে টবি প্রচণ্ড রেগে গিয়ে স্ত্রীকে সজোরে থাপ্পড় মারে। তখন তার স্ত্রীও চুপ না থেকে বলে, 6 মাস ধরে যে বাড়িতে আমরা আছি সেই বাড়ির 1 টাকাও ভাড়া দিতে পারোনি, সাহস থাকলে আগে সেই 6 মাসের ভাড়া বাড়ির মালিককে দিয়ে আসো, তারপর আমার উপর রাগ দেখিও। এমন অপমানজনক কথা শুনে টবির রাগে ক্ষোভে আর খাবার না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। রাগের মাথায় টবির সঙ্গে সঙ্গে তার বন্ধুকে ফোন করে বলে, তুই তো বলেছিলি আমাকে কৃপাকরণের গ্যাংয়ে ঢুকিয়ে দিবি, সেটার কি হলো? তখন তার বন্ধু বলে, আমি একটু ফ্রি হলেই তোকে নিজে গিয়ে ওদের সঙ্গে যোগ করিয়ে দেব। এরপর ফোন কেটে দেয়। এদিকে নীলা অফিসে কাজ করছিল। হঠাৎ তাকে নিজের কম্পিউটার থেকে উঠিয়ে অন্য একটি ডেস্কে বসানো হয়। পরে সে বুঝতে পারে ঠিক সেই ডেস্কের সামনেই ম্যানেজারের ক্যাবিন। ম্যানেজার যেন ক্যাবিনের কাজ খুললেই সহজে নীলাকে দেখতে পারেন, সেই কারণেই তাকে সেখানে বসানো হয়েছে। অন্যদিকে ভারুণ কিল্লাকাডু গ্রামের এক পলিটিশিয়ানের সঙ্গে দেখা করে। পলিটিশিয়ান বলেন, সরকারি অনুমতিতে মাত্র 300 ফুট পর্যন্ত খননের অনুমতি রয়েছে। আমি সেই অনুমতি চিঠি দিয়ে দিচ্ছি, এরপর ওই কাগজ দেখিয়ে তুমি যত ইচ্ছা খনন করো। এতে যদি ভূমিধস হয়ে গ্রামের মানুষ মারা যায়, তাহলে আমি এমনভাবে সব সামলে দেব যেন তোমার খনন কাজের সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্কই না থাকে। তবে এর বদলে তোমার 7,000 কোটি টাকার প্রকল্প থেকে আমাকে 1,000 কোটি টাকা সাদা টাকায় দিতে হবে। আর কোনো উপায় না থাকায় ভারুণ সেই শর্ত মেনে নেয়। এরপর ভারুণ আব্রাহাম নামে একজনকে ফোন করে বলে, আমার কাছে থাকা 1,000 কোটি টাকার কালো টাকা সাদা টাকায় রূপান্তর করে একটি ট্রাস্টের অ্যাকাউন্টে জমা করতে হবে। আব্রাহামও রাজি হয়ে যায়। এরপর ভারুণ কৃপাকারণকে ফোন করে সমাজ ও পরিবেশ কর্মী কার্তিককে খুন করার নির্দেশ দেয়। সঙ্গে সঙ্গে কৃপাকারণ তার ছোট ভাই ও কয়েকজন লোককে কার্তিকের বাড়িতে পাঠায়। তারা কার্তিকের বাড়িতে গিয়ে কার্তিক, তার স্ত্রী এবং তার ছোট মেয়েকে নির্মমভাবে হত্যা করে। এদিকে আব্রাহাম ভারুণের দেওয়া 1,000 কোটি টাকার কালো টাকা একটি চক্রের হাতে তুলে দেয়। তারা টাকাগুলো গ্রহণ করে এবং প্রমাণ হিসেবে আব্রাহামকে একটি 100 টাকার নোট দেয়। তারা বলে, এই নোটটি আমরা যে ঠিকানা দিব সেখানে দুবাইয়ে থাকা ব্যক্তির হাতে পৌঁছে দিলেই সে তোমাদের বলা ট্রাস্ট অ্যাকাউন্টে 1,000 কোটি টাকা সাদা টাকা হিসেবে ট্রান্সফার করে দেবে। এরপর আব্রাহাম সেই 100 টাকার নোটটি নিজের মানিব্যাগে রেখে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা দেখি অফিস শেষে নীলা যখন কোম্পানির ক্যাবে উঠতে যায়, তখন তার ম্যানেজার দৌড়ে এসে বলে, আমি নতুন বাসায় উঠেছি, আজ থেকে এই ক্যাবে বাড়ি যাব। এই বলে সে গিয়ে নীলার পাশেই বসে পড়ে। কিছুক্ষণ পর সামনের সিটে বসা আরেকজন কর্মী মাঝপথে নেমে গেলে ম্যানেজার নীলাকে বলে, আমি চাইলে তোমার প্রমোশন করিয়ে দিতে পারি। এই কথা বলতে বলতে সে নীলার উরুতে হাত রাখে। সঙ্গে সঙ্গে নীলা ড্রাইভারকে গাড়ি রাস্তার পাশে থামাতে বলে। গাড়ি থামতেই সে গাড়ির ভেতরে ম্যানেজারকে প্রচণ্ড মারধর করে। এরপর ড্রাইভারকে দরজা খুলতে বলে এবং ম্যানেজারকে গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ম্যানেজার তখন ড্রাইভারকে বলে, আমি সামনে বসেই যাব, কিন্তু কিছুক্ষণ পর নিজে বলে, থাক, আমি নিজের ব্যবস্থা করে নেব। তারপর ড্রাইভারও তার অপেক্ষা না করে নীলাকে নিয়ে সেখান থেকে চলে যায়।
এদিকে বাড়িতে রাজার ছোট ভাই রাজাকে বলে, আমি মন্দিরে যাচ্ছি, ফিরতে 2 দিন লাগবে, ততদিন তুমি মেডিকেল শপটা দেখো। এই কথা বলে সে বেরিয়ে যায়। এরপর নীলাভেলি রাজাকে জানায়, একটি বিয়ের অনুষ্ঠানে আমাদের মেয়ে ছবি দেখে এক আত্মীয়র ছেলে নীলাকে বিয়ে করতে চেয়েছে, তাহলে তাদেরকে আমাদের মেয়েকে দেখতে আসতে বলবো? রাজা বলেন, আমাদের মেয়ের যদি এতে সম্মতি থাকে তাহলে আসতে বলো। এদিকে আমরা দেখি রাতে পেরাব্বুর থানার ইন্সপেক্টর ড্রাঙ্ক অবস্থায় গাড়ি চালানোর অপরাধে এক যুবককে আটক করেন। ছেলেটি অনুরোধ করে বলে, আজ আমার জন্মদিন স্যার, বন্ধুদের জোড়াজুড়িতে জীবনে প্রথমবার মদ খেয়েছি, এই গাড়িটাও আমার বাবার, আমি যদি এটা নিয়ে বাড়িতে না যেতে পারি তাহলে বাবা আমাকে মেরে ফেলবে। তার কথা শুনে ইন্সপেক্টর তাকে জরিমানা পরিশোধ করে গাড়ি নিয়ে যেতে বলেন। ছেলেটিও জরিমানা দিয়ে গাড়ি নিয়ে রওনা হয়। ঠিক তখনই হঠাৎ একটা গাড়ি সামনে চলে আসায় ছেলেটি সংঘর্ষ এড়াতে গাড়িটি ঘুরিয়ে পাশের একটি ট্রান্সফরমারে ধাক্কা মেরে থামিয়ে দেয়। দুর্ঘটনার পর গাড়ির ভেতরে স্টিয়ারিংয়ে মাথা লেগে অচেতন অবস্থায় থাকা ব্যক্তিকে দেখে সবাই অবাক হয়ে যায়। তিনি আর কেউ নন, আব্রাহাম। সঙ্গে সঙ্গে ইন্সপেক্টর তাকে হাসপাতালে ভর্তি করান। এই খবর দ্রুত ভারুণের কানে পৌঁছে যায়। সে সঙ্গে সঙ্গে কৃপাকারণকে ফোন করে বলে, পুলিশ ওর পরিচয় জানতে পারার আগেই যেভাবেই হোক তাকে হাসপাতাল থেকে বের করে আনো। কৃপাকারণ সঙ্গে সঙ্গে তার ছোট ভাই ও কয়েকজন লোককে হাসপাতালে পাঠিয়ে দেয়। তারা মুখে মুখোশ পরে হাসপাতালে ঢুকে। ইন্সপেক্টর বুঝে যান এরা আব্রাহামকে ছিনিয়ে নিতে এসেছে। তিনি তাদের সতর্ক করে বলেন, আর 1 পা এগুলে আমি গুলি করে দেব। কিন্তু কৃপাকারণের 2 লোক তবুও সামনে এগিয়ে আসতেই ইন্সপেক্টর আব্রাহামের পায়ে গুলি করেন। এটা দেখে কৃপাকারণের ভাই ও তার লোকজন আর ঝুঁকি না নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর ডাক্তাররা আব্রাহামের পা থেকে গুলিটি বের করে ফেলেন। তখন ইন্সপেক্টরের মনে সন্দেহ হয়, একজন মানুষকে নিয়ে যেতে যদি এত লোক আসে তাহলে নিশ্চয়ই সে খুব গুরুত্বপূর্ণ কেউ। তাই তিনি হাসপাতালের নিরাপত্তা আরও কঠোর করে দেন। এরপর আব্রাহামের পরিচয় জানার জন্য তার ছবি তুলে সব পুলিশ বিভাগে পাঠিয়ে দেয় এবং ক্রিমিনাল রেকর্ডে তার কোনো তথ্য আছে কিনা সেটাও খুঁজে দেখতে বলেন। পাশাপাশি নির্দেশ দেন, আব্রাহামের জ্ঞান ফিরলে আমাকে সঙ্গে সঙ্গে খবর দেবে। তারপর তিনি হাসপাতাল থেকে বেরিয়ে যান। এদিকে নীলা যে সুন্দারাম ও তার লোকজনকে এক বৃদ্ধার জন্য মারধর করেছিল, সেই ঘটনা সুন্দারাম এলাকার এক প্রভাবশালী ব্যক্তিকে জানায়। সেই ব্যক্তি সরাসরি নীলার মাকে পুরো ঘটনা খুলে বলেন। তিনি বলেন, নীলা আমার পরিচিত মেয়ে বলেই সুন্দারাম বিষয়টা আর বাড়ায়নি, তাই ওকে একটু শান্ত থাকতে বলবেন। নীলা বাড়ি ফিরলে তার মা তাকে বলেন, আজকে পর যদি শুনি তুমি আবার কাউকে মেরেছ আর আমার কাছে অভিযোগ আসে তাহলে আমি তোমার সঙ্গে আর কোনো কথা বলবো না। এদিকে আমরা দেখি ইন্সপেক্টরের কাছে হঠাৎ হাসপাতাল থেকে ফোন আসে। তিনি দ্রুত হাসপাতালে ফিরে গিয়ে দেখেন নিরাপত্তার জন্য মোতায়েন করা অনেক পুলিশ সদস্য নিহত হয়ে পড়ে আছে, আবার কয়েকজন গুরুতর আহত। আহতদের একজনের কাছ থেকে তিনি সব জানতে পারেন। ফ্ল্যাশব্যাকে দেখা যায় জ্ঞান ফিরে আব্রাহাম হাসপাতালে বেশ কয়েকজন পুলিশকে গুলি করে হত্যা করে এবং আরও কয়েকজনকে মারধর করে বেরিয়ে আসে। এরপর রাস্তায় একটি মোটরসাইকেল আরোহীকে গুলি করে হত্যা করে তার মোটরসাইকেল নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর আমরা দেখি আব্রাহাম কৃপাকারণের বাড়িতে লুকিয়ে আছে। সেখান থেকে সে ভারুণকে ফোন করে বলে, 100 টাকার নোটটা এখনো আমার কাছেই আছে, তুমি শুধু দুবাই যাওয়ার জন্য একটি প্রাইভেট জেটের ব্যবস্থা করো, আমি বাকি কাজ শেষ করে ফেলবো। অন্যদিকে বাড়িতে নীলাভেলি আবার নীলাকে অনুরোধ করে বলেন, আমার জন্য হলেও এবার থেকে আর কাউকে মারধর করিস না। নীলাও মায়ের কথা মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেয়। আর পাশাপাশি আমরা দেখি টবির বন্ধু তাকে কৃপাকারণের গ্যাংয়ে যোগ করিয়ে দেওয়ার জন্য নির্ধারিত জায়গায় নিয়ে আসে। ঠিক সেই সময় আব্রাহামের ডাক্তার তাকে ফোন করে বলেন, আপনার পায়ে গুলি লাগার পরও আপনি অনেক হাঁটাচলা করছেন, এতে সেলাই ছিঁড়ে যেতে পারে, এমনকি স্নায়ুর ক্ষতি হয়ে প্যারালাইসিসও হতে পারে। তাই আমি যে ওষুধগুলো দিয়েছি সেগুলো অন্তত 1 সপ্তাহ নিয়ম করে খাবেন। আব্রাহাম তখন কৃপাকারণকে বলে, আমি যে ওষুধগুলো খাই সেগুলো প্রেসক্রিপশন ছাড়া কোনো মেডিকেল শপ থেকে দেবে না, তাই কাউকে ভয় দেখিয়ে ওষুধগুলো এনে দিতে বলো। তবে খেয়াল রেখো তোমার নিজের লোককে পাঠিও না, অন্য কাউকে পাঠাবে। ঠিক সেই সময় টবি সেখানে আসে। কৃপাকারণ তাকে জিজ্ঞাসা করে, তোর ব্যাপারটা কি রে? টবি বলে, আমি একটা সোনার চেন ছিনতাই করেছিলাম স্যার, 2 সপ্তাহ পুলিশ আমাকে ধরতে পারেনি। পরে সেই চেনটা এক স্বর্ণ ব্যবসায়ীর দোকানে বিক্রি করতে গিয়েছিলাম, কিন্তু সেই ব্যবসায়ী আমাকে পুলিশের হাতে ধরিয়ে দেয়, তাই 6 মাস জেলে ছিলাম। আর জেল থেকে বেরিয়েই প্রথম দিনই সেই স্বর্ণ ব্যবসায়ীর গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিয়েছি। টবির কথা শুনে কৃপাকারণ তাকে সেই ওষুধগুলো এনে দিতে পাঠিয়ে দেয়।
সেই সময় মেডিকেল শপে রাজা ছিলেন। ঠিক তখন নীলা সেখানে এসে বাবাকে বাড়িতে গিয়ে খেয়ে আসতে বলে আর নিজে দোকান দেখাশোনা করতে থাকে। কিছুক্ষণ পর টবি দোকানে এসে নীলার দিকে ছুরি তাক করে আব্রাহামের প্রয়োজনীয় ওষুধগুলো চায়। ঠিক তখনই নীলার মায়ের ফোন আসে। মায়ের কথা মনে করে নীলা কোনো ঝামেলা না করে ওষুধগুলো তাকে দিয়ে দেয়। কিন্তু ওষুধ নিয়ে বের হওয়ার সময় টবির স্ত্রীর অপমান করার কথা মনে পড়ে যায়। তাই সে আবার দোকানে ফিরে এসে ছুরি দেখিয়ে নীলার গলায় থাকা সোনার চেনটাও ছিনিয়ে নিতে চায়। এবার নীলা আর নিজেকে সামলাতে পারে না। সেই মুহূর্তে টবির হাত থেকে ছুরিটা কেড়ে নিয়ে সেই ছুরি তার হাতে বসিয়ে দেয়। এরপর টবিকে ভালোভাবে মারধরও করে। এদিকে থানায় ইন্সপেক্টর জানতে পারেন আব্রাহামের নামে কোনো ক্রিমিনাল রেকর্ড নেই। এমনকি তার ছবি অন্য থানাগুলোতে পাঠানো হলেও কোথাও থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। ঠিক তখনই এক কনস্টেবলের কাছে খবর আসে একটি মেডিকেল শপে ছিনতাই চেষ্টা করার অভিযোগে টবিকে ধরে রাখা হয়েছে। সঙ্গে সঙ্গে কনস্টেবল ও তার দল ঘটনাস্থলে পৌঁছে টবিকে গ্রেফতার করে জিপে তোলে। পুলিশ নীলাকে বলে, তুমি একজন বড় মানুষকে সঙ্গে নিয়ে থানায় আসো, তাহলে এফআইআর দায়ের করা যাবে। নীলা জানায় সে তার বাবাকে নিয়ে থানায় আসবে। অন্যদিকে থানায় পৌঁছে টবি বাথরুমে যাওয়ার অজুহাতে এক কনস্টেবলের ফোন নিয়ে কৃপাকারণকে কল করে এবং পুরো ঘটনাটা জানিয়ে দেয়। সব শুনে আব্রাহাম কৃপাকারণকে বলে, যদি মেয়েটা থানায় গিয়ে সব বলে দেয় তাহলে পুলিশ ওষুধের সূত্র ধরে বুঝে যাবে আমি কোথাও লুকিয়ে আছি। এরপর টবিকে জেরা করে তোমার কাছেও পৌঁছে যাবে। তাই তারা প্রথমে টবিকে মেরে ফেলার কথা ভাবলেও পরে সিদ্ধান্ত বদলায়। কারণ আব্রাহাম ইতিমধ্যেই 19 জন পুলিশকে হত্যা করেছে, তাই আর কোনো পুলিশকে হত্যা করে ঝুঁকি বাড়াতে চায় না। বরং তারা ঠিক করে নীলা এবং তার পুরো পরিবারকেই শেষ করে দেবে। এরপর কৃপাকারণ একই এলাকার এলি নামে এক ব্যক্তিকে ফোন করে নীলার পরিবারের খোঁজ খবর নিতে বলে। এলি আবার অন্য একজনকে ফোন করে নীলার পরিবারের সম্পর্কে জানতে চায়। তখন সেই ব্যক্তিটি একটি মেলার ভিড়ে থাকায় স্পষ্টভাবে কথা বলতে পারেনি। সে বলেছিল নীলার বাবা একজন ক্যারাটে মাস্টার, কিন্তু আশেপাশের শব্দের কারণে এলি ভুল শুনে ভেবেছিল সে বলেছে হেডমাস্টার। তাই এলি কৃপাকারণকে ফোন করে জানায় নীলার বাবা একজন হেডমাস্টার মাত্র, বাড়িতে স্ত্রী আর একটি মেয়ে আছে। এই তথ্য পাওয়ার পর কৃপাকারণের ছোট ভাই শিবা 5 জন লোককে নিয়ে সরাসরি নীলাদের বাড়িতে যায়। তারা চুপি চুপি বাড়ির ভেতরে লুকিয়ে থাকে। হঠাৎ তাদের একজন দৌড়ে এসে নীলার উপর হামলা করতে গেলে নীলা তাকে প্রচণ্ড জোরে লাথি মেরে রান্নাঘরে ফেলে দেয়। সেখানে পড়ে গিয়ে তার পিঠ একটি ধারালো রান্নাঘরের কাটার যন্ত্রে গেঁথে যায় এবং ঘটনাস্থলে সে মারা যায়। এরপর আরেকজন একটা হাতুড়ি নিয়ে নীলাভেলির উপর হামলা করতে আসে, কিন্তু নীলাভেলি তার আঘাত ঠেকিয়ে হাতুড়িটা কেড়ে নেন এবং সেই হাতুড়ি দিয়ে লোকটির মুখে জোরে আঘাত করেন। লোকটি মাটিতে লুটিয়ে পড়ে এবং সেখানেই মারা যায়। এরপর তৃতীয় একজন ছুরি নিয়ে রাজার উপর ঝাঁপিয়ে পড়ে। রাজা তাকে প্রতিহত করে ছুরিটা কেড়ে নেন এবং তাকে ছুরি মারতে যান, কিন্তু শেষ মুহূর্তে নিজের সংযম হারান না, ছুরিটা মাটিতে ফেলে দেন। কিন্তু সেই হামলাকারী আবারও ছুরিটা তুলে নিয়ে এবার নীলাকে ছুরি মারার চেষ্টা করে। তখন রাজা মাটিতে পড়ে থাকা ছুরিটা তুলে লোকটির গলায় হালকা করে কেটে দেন। এতে সে গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যায়, তবে তখনও মারা যায়নি। কিন্তু নীলা, রাজা এবং নীলাবেলি সবাই মিলে একে একে সবগুলোকে মেরে ফেলে। এরপর রাজা বলেন, নতুন বাথরুমের জন্য যে বড় গর্ত খোঁড়া হয়েছে সেখানে সব লাশগুলো পুঁতে ফেলতে হবে। এরপর তারা বাড়ির দরজা বন্ধ করে দেয়। ঠিক তখনই লুকিয়ে থাকা শিবা ও তার সঙ্গে থাকা আরেকজন বেরিয়ে এসে হামলার চেষ্টা করে, কিন্তু নীলা ও নীলাবেলি একসঙ্গে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং দুজনকে হত্যা করে। অন্যদিকে আব্রাহাম হঠাৎ বুঝতে পারে তার 100 টাকার নোট রাখা মানিব্যাগটি খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন সেখানে থাকা একজন বলে, আমি তো মানিব্যাগটা টেবিলের উপরেই রেখেছিলাম, কিন্তু টেবিলে আর কোনো মানিব্যাগ নেই। নিচে পড়ে থাকা একটা মানিব্যাগ তুলে দেখা যায় সেটা আসলে শিবার। আসলে শিবা বুঝতেই পারেনি যে তার নিজের মানিব্যাগ নিচে পড়ে গেছে। সে ভুল করে টেবিলে রাখা আব্রাহামের মানিব্যাগটাই নিজের ভেবে নিয়ে চলে গিয়েছিল। এদিকে নীলা ও তার পরিবারের কেউই এসব জানত না। তারা 5 জন হামলাকারীর লাশ বাথরুম তৈরির জন্য খোঁড়া বড় গর্তে ফেলে মাটি চাপা দিয়ে দেয়। এরপর সিনেমার ইন্টারভেল হয়। ইন্টারভেলের পর কৃপাকারণ তার ভাই শিবা ও তার সঙ্গে যাওয়া 5 জনকে ফোন করে, কিন্তু কেউই ফোন ধরে না। তখন সে বুঝতে পারে তারা যে জায়গায় আছে সেটা আর নিরাপদ নয়। তাই আব্রাহাম ও নিজের লোকজনকে নিয়ে সে অন্য একটি আস্তানায় চলে যায়। অন্যদিকে কৃপাকারণ আবার এলিকে ফোন করে বলে, আমার ভাই আর তার লোকজন এখনো ফিরল না, কি হয়েছে গিয়ে খোঁজ নাও তো। এলি খোঁজ নিতে গিয়ে দেখে নীলাদের বাড়ি থেকে 2 রাস্তা আগে শিবার জিপটি পাংচার হয়ে দাঁড়িয়ে আছে।
ফ্ল্যাশব্যাকে দেখা যায় শিবা ও তার লোকজন যখন নীলাদের বাড়ির দিকে যাচ্ছিল তখন বাড়ি থেকে 2 রাস্তা আগেই তাদের জিপের চাকা পাংচার হয়ে যায়। তাই তারা সিদ্ধান্ত নেয় বাকি পথ হেঁটে যাবে, কারণ বাড়িটা খুব কাছেই ছিল। এদিকে রাজা সিদ্ধান্ত নেন টবির বিরুদ্ধে আর কোনো মামলা করবেন না, তাই তিনি নীলাকে সঙ্গে নিয়ে সরাসরি থানায় যান অভিযোগ তুলে নেওয়ার জন্য। এই সময় এলি নীলাদের বাড়িতে এসে দেখে নীলাবেলি একেবারে স্বাভাবিকভাবেই বসে টিভিতে সিরিয়াল দেখছেন। এটা দেখে সে মনে করে শিবা ও তার লোকজন এ বাড়িতে হয়তো পৌঁছাতেই পারেনি, নিশ্চয়ই তার আগেই কেউ তাদের গাড়ি পাংচার করে অপহরণ করেছে। তাই সে দ্রুত কৃপাকারণকে ফোন করে পুরো বিষয়টি জানান। এরপর কৃপাকারণ শিবার আশেপাশের লোকদের জিজ্ঞাসা করে আজ কেউ কি শিবাকে খুঁজতে এসেছিল। তারা জানায় আজ সকালে পেরাম্বুর থানার এক এসআই শিবার খোঁজে এসেছিল। আসলে এর কারণ ছিল অন্য আরেকটি। শুরুতে যে এসআই থানা থেকে হারিয়ে যাওয়া আধা কেজি গাঁজার খোঁজ করছিল সে পান্ডির কাছে জানতে চেয়েছিল। পান্ডি বলেছিল গাঁজা শিবার কাছে আছে, তাই এসআইকে শিবার কাছে পাঠানো হয়েছিল। কিন্তু তখন শিবা বাড়িতে ছিল না, তাই তার এক বন্ধু এসআইকে পরে আসতে বলে বিদায় করে দেয়। কিন্তু কৃপাকারণ পুরো বিষয়টি ভুল বুঝে ফেলে। সেভাবে টবিকে জেরা করে পুলিশ সব সত্য জেনে গেছে, সেই কারণেই আব্রাহামকে ধরার জন্য পুলিশ তার ভাই শিবা ও তার লোকজনকে ধরে নিয়ে গেছে। এদিকে রাজা ও নীলা পেরাম্বুর থানায় পৌঁছে যান। তারা টবির বিরুদ্ধে করা অভিযোগ তুলে নিতে চান। তখন এক কনস্টেবল বলেন এই কথা সরাসরি ইন্সপেক্টরকে গিয়ে জানিয়ে দিন। ঠিক সেই সময় ইন্সপেক্টরের ফোনে কৃপাকারণের কল আসে। সে বলে তোমার স্ত্রী আর ছেলেকে আমরা কিডন্যাপ করেছি। বিশ্বাস না হলে আমি যে ভিডিও পাঠিয়েছি সেটা দেখে নাও। 1 ঘন্টার মধ্যে যদি আমার ভাই শিবা আর আমার লোকদের ছেড়ে না দাও তাহলে তোমার স্ত্রী আর ছেলেকে মেরে ফেলবো। ইন্সপেক্টর অবাক হয়ে বলেন আমি তো তোমার ভাইকে গ্রেফতার করিনি। কিন্তু কৃপাকারণ তার কোনো কথা বিশ্বাস করে না। সে বলে আমি জানি তুমি হেফাজতে থাকা টবিকে জেরা করে সব জেনে গেছো, তাই তোমাকে মাত্র 1 ঘন্টা সময় দিলাম, না হলে তোমার স্ত্রী আর ছেলেকে মেরে ফেলবো। এই হুমকি দিয়ে সে ফোন কেটে দেয়। ফোন কেটে যাওয়ার পর ইন্সপেক্টর কৃপাকারণের কণ্ঠস্বরের রেকর্ডিং টবিকে শোনান। সেটা শুনেই টবি নিশ্চিত করে যে লোকটি কৃপাকারণ এবং সে যে শিবার খোঁজ করছে সেটাও সে বুঝতে পারে। টবিকে জিজ্ঞাসা করা হয় শিবা কোথায় আছে, কিন্তু টবি জানায় সে কিছুই জানে না। তখন ইন্সপেক্টর পাশে থাকা কনস্টেবলকে বলেন কৃপাকারণ আমার স্ত্রী আর ছেলেকে কিডন্যাপ করেছে। সে তাদের ছেড়ে দেওয়ার বদলে নিজের ভাই শিবাকে মুক্তি দিতে বলছে। তখন থানায় উপস্থিত রাজা ও নীলাও এই কথাগুলো শুনে ফেলে। অন্যদিকে ভারুণ আব্রাহামকে ফোন করে বলে প্রাইভেট জেট নামানোর অনুমতি পাইনি, তাই আমার ম্যানেজারকে সাধারণ যাত্রীবাহী বিমানেই পাঠাচ্ছি। সে এলে তোমার কাছে থাকা 100 টাকার নোটটা তার হাতে দিয়ে দিও। আব্রাহাম এতে রাজি হয়ে যায়। এদিকে ইন্সপেক্টর শিবার মোবাইল নাম্বার ট্র্যাক করার নির্দেশ দেন। তদন্তে জানা যায় প্রায় 1 ঘন্টা আগে ফোনটি বন্ধ হয়ে গেছে। সর্বশেষ লোকেশন হিসেবে দেখা যায় পেরাম্বুর পেরিয়ার ব্রিজ। ফ্ল্যাশব্যাকে দেখা যায় রাজা ও নীলা মোটরসাইকেলে এসে শিবার মোবাইল ফোনটি ইচ্ছে করে পেরিয়ার ব্রিজ থেকে নদীতে ফেলে দিয়েছিল। এদিকে কৃপাকারণ আব্রাহামকে জিজ্ঞাসা করে তুমি ভারুণকে পুরো সত্যটা বলনি কেন। আব্রাহাম জবাব দেয় সব সত্য বলে দিলে ভারুণ প্রথমে তোমার উপর সন্দেহ করত এবং তোমাকেই মেরে ফেলত। শুধু তাই নয় আমার উপরও তার সন্দেহ পড়ত। এরপর ইন্সপেক্টর যে ছবি সব থানায় পাঠিয়েছিলেন সেটা দেখে তিরুচির পুলিশ কমিশনার তাকে ফোন করেন। তিনি বলেন আব্রাহাম একজন মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। তাকে ধরার জন্য একসময় একটি স্পেশাল টিম গঠন করা হয়েছিল। আমিও সেই দলে ছিলাম, কিন্তু দুর্ঘটনার কারণে আমি অভিযানে অংশ নিতে পারিনি। আর সেই দলের বাকি 15 জন সদস্যই এখন আর বেঁচে নেই। তিনি আরো বলেন আব্রাহাম শুধু খুব গুরুত্বপূর্ণ মিশনের সময় বাইরে বের হয়, যে কাজই করুক সব একাই শেষ করে, তাই অনেকেই তার মুখ পর্যন্ত দেখেনি। বহু প্রভাবশালী ব্যক্তিকে হত্যা করার কারণে তাকে এনকাউন্টার করার জন্য 15 জন স্পেশাল এনকাউন্টার অফিসারের একটি টিম গঠন করা হয়েছিল। শেষ খবর পাওয়া যায় এক বড় ব্যবসায়ীকে হত্যার জন্য আব্রাহাম একটি হোটেলে এসেছে। সঙ্গে সঙ্গে সেই বিশেষ টিম সেখানে পৌঁছে যায়, কিন্তু আব্রাহাম ওই ব্যবসায়ীর সঙ্গে 15 জন এনকাউন্টার স্পেশালিস্টকেও সেখানেই হত্যা করে পালিয়ে যায়। এরপর আর কেউই তাকে ধরার সাহস করেনি। অনেকদিন ধরে সে আত্মগোপনে ছিল। এদিকে আব্রাহাম কৃপাকারণের কাছ থেকে গাড়ি চাবি নিয়ে বলে তুমি তোমার ভাইকে খুঁজতে থাকো, আমিও আমার মতো চেষ্টা করছি। এরপর সে গাড়ি নিয়ে বেরিয়ে প্রথমে একটি মেডিকেল শপে যায়। সেখানে ছুরি দেখিয়ে ভয় দেখিয়ে প্রয়োজনীয় ওষুধ নিয়ে নেয়। তারপর কোনো সাক্ষী না রাখার জন্য সেই দোকানের কর্মচারীর গলা কেটে হত্যা করে সেখান থেকেই পালিয়ে যায়। অন্যদিকে রাজা ও নীলা বাড়ি ফিরে নীলাভেলিকে জানান ইন্সপেক্টরের স্ত্রী ও ছেলেকে আসলে তাদের কারণেই কিডন্যাপ করা হয়েছে। এটা শুনে নীলাভেলি বলেন যেভাবেই হোক আমাদেরকে তাদের বাঁচাতে হবে।
এদিকে আব্রাহাম পেরুম্বুর থানার অথুকুমার নামে এক পুলিশ সদস্যকে অপহরণ করে মারধর করে জিজ্ঞাসাবাদ করে। তখন সে নিশ্চিত হয় যে ইন্সপেক্টর সত্যি শিবাকে গ্রেফতার করেননি। এরপর আব্রাহাম সেই পুলিশ সদস্যকে হত্যা করে সরাসরি নীলাদের বাড়িতে চলে আসে। বাড়ির ভেতরে ঢুকেই ভাঙা চেয়ার টেবিল দেখে সে বুঝে যায় তার দলের 6 জন লোক এখানে এসেছিল। এরপর সে নীলাভেলিকে জিজ্ঞাসা করে, ওদের কি করেছো? ঠিক তখনই নীলা মাকে বলে, এই লোকটাও ওই গ্যাংয়ের সদস্য। একে জীবিত ধরতে পারলে ইন্সপেক্টরের স্ত্রী আর ছেলেকে কোথায় রাখা হয়েছে সেটা জানা যাবে। এই কথা শুনে নীলাভেলি দ্রুত দরজা বন্ধ করে দেন এবং টিভির শব্দ বাড়িয়ে দেন, যাতে বাইরের কেউ ভেতরের আওয়াজ না শুনতে পায়। এরপর মা মেয়ে দুজন মিলে আব্রাহামের সঙ্গে লড়াই শুরু করে। কিন্তু আব্রাহাম অত্যন্ত দক্ষ যোদ্ধা হওয়ায় প্রথমেই নীলাকে প্রচণ্ড আঘাত করে মাটিতে ফেলে দেয়। একটু পরই তখন রাজা বাড়িতে ঢোকেন। বাড়িতে ঢুকেই দেখেন আব্রাহাম তার স্ত্রী নীলাভেলিকে নির্মমভাবে মারধর করছে। সঙ্গে সঙ্গে রাজা আব্রাহামের উপর ঝাঁপিয়ে পড়েন এবং দুজনের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়। লড়াইয়ের এক পর্যায়ে আব্রাহাম রান্নাঘর থেকে ময়দা নিয়ে রাজার চোখে ছুঁড়ে মারে। এরপর কাছেই থাকা একটি ফ্যান তুলে রাজার মাথায় জোরে আঘাত করে। এতে রাজা মাটিতে লুটিয়ে পড়েন। এই সুযোগে আব্রাহাম একটি ছুরি নিয়ে নীলাভেলির গলায় আঘাত করে তাকে হত্যা করতে যায়। কিন্তু নীলাভেলি শেষ শক্তি দিয়ে আব্রাহামের হাত চেপে ধরে তাকে আটকানোর চেষ্টা করে। ঠিক তখনই রাজার ছোট ভাই সেখানে এসে পৌঁছায়। সেও ক্যারাটে জানত। সে আব্রাহামের সঙ্গে প্রচণ্ড লড়াই করে এবং তার একটি আঙ্গুল ভেঙে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে আব্রাহাম ছুরি নিয়ে তার উপরই ঝাঁপিয়ে পড়ে। এমন সময় রাজা আবার উঠে দাঁড়ান। তিনি এবং নীলাভেলি মিলে আব্রাহামকে কাবু করে ফেলেন। এরপর তাকে বেঁধে জিজ্ঞাসাবাদ করলে আব্রাহাম জানিয়ে দেয় যে ইন্সপেক্টরের স্ত্রী ও ছেলেকে কোথায় লুকিয়ে রাখা হয়েছে। এই ইনফরমেশন পাওয়ার পর রাজা ও নীলা হাতে গ্লাভস পরে মোটরসাইকেলে করে সেই জায়গায় চলে যায়। সেখানে পৌঁছে তারা কৃপাকারণের সব লোককে মেরে ফেলে। শেষ পর্যন্ত কৃপাকারণকেও হত্যা করতে যাচ্ছিল। কিন্তু ঠিক তখনই বরুণের ম্যানেজার সেখানে এসে পৌঁছায়। সে এসেছে আব্রাহামের কাছ থেকে সেই 100 টাকার নোটটি নিতে। রাজার সঙ্গে সঙ্গে কৃপাকারণ ও ম্যানেজার দুজনকে মারধর করে বেঁধে ফেলে। জিজ্ঞাসাবাদে ম্যানেজার জানায়, শিবা যেদিন তোমাদের বাড়িতে এসেছিল সেদিন ভুল করে সে আব্রাহামের মানিব্যাগ নিয়ে গিয়েছিল। সেই মানিব্যাগে থাকা 100 টাকার নোটের মাধ্যমেই 1000 কোটি টাকা ছাড় হবে। সে আরও জানায়, এই টাকার জোরে কিলাকাডু গ্রামে 7000 কোটি টাকার খনন প্রকল্প শুরু হবে। সব কথা শুনে রাজা বাড়িতে থাকা তার ছোট ভাইকে ফোন করে বলে, যে লাশগুলো পুঁতে রেখেছ সেখান থেকে শুধু শিবার মানিব্যাগটা বের করে দেখো। রাজার ভাই মানিব্যাগটি বের করে খুলতেই দেখতে পায় সত্যি তার ভেতরে সেই 100 টাকার নোট রয়েছে। তখন নীলা বলে, এই 100 টাকার নোটটা যদি ওদের হাতে পৌঁছে যায় তাহলে কিলাক্কাডু গ্রামের 1300 জন নিরীহ মানুষ মারা যাবে। তাই এই নোট কোনোভাবে ওদের হাতে দেওয়া যাবে না। এই কারণে রাজা কৃপাকারণ ও বরুণের ম্যানেজার দুজনকে হত্যা করে দেয়। এরপর নীলা এটি ঘরের ভেতরে ইন্সপেক্টরের স্ত্রী ও তার ছেলেকে বাধা অবস্থায় দেখতে পায়। সেখানে পড়ে থাকা একটি মোবাইল ফোন দিয়ে সে কন্ট্রোল রুমে কল করে স্পিকার অন করে ফোনটি দরজার নিচের ফাঁক দিয়ে ঘরের ভেতর ঢুকিয়ে দেয়। ইন্সপেক্টরের স্ত্রী সেই ফোনে কন্ট্রোল রুমকে নিজের অবস্থান জানিয়ে দেন। কিছুক্ষণের মধ্যে ইন্সপেক্টর তার টিম নিয়ে সেখানে পৌঁছে স্ত্রী ও ছেলেকে নিরাপদে উদ্ধার করেন। অন্যদিকে সংবাদে বরুণের ম্যানেজারের মৃত্যুর খবর দেখে কিলাক্কাডু এলাকার সেই পলিটিশিয়ান বরুণকে ফোন করে জিজ্ঞাসা করেন, কি হয়েছে? বরুণ বলে, আপনার জন্য যে টাকা পাঠানোর কথা ছিল সেটা একটু আটকে গেছে। আমাকে একদিন সময় দিন, এর মধ্যে আমি টাকা ট্রান্সফার করে দেব। পলিটিশিয়ান জবাব দেন, একদিনের মধ্যে টাকা যদি না পায় তাহলে এই প্রকল্পের কথা ভুলে যাও। এই বলে ফোন কেটে দেন। এদিকে ইন্সপেক্টর নিজের টিমকে বলেন, যে ব্যক্তি কৃপাকারণের ভাই শিবাকে সরিয়েছে সেই কৃপাকারণ ও তার লোকদেরকেও হত্যা করেছে। তাই ঘটনাস্থলের আশেপাশে সব সিসিটিভি ফুটেজ সংগ্রহ করো। কিন্তু পুলিশ পৌঁছানোর আগেই বরুণের লোকেরা পুলিশের পরিচয় দিয়ে সব সিসিটিভি ফুটেজ নিয়ে পালিয়ে যায়। পরে তদন্তে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের আঙ্গুলের ছাপ ছাড়া অন্য কারো আঙ্গুলের ছাপ খুঁজে পায় না। এদিকে বাড়িতে ফিরে রাজা তার স্ত্রী নীলাভেলিকে পুরো ঘটনা খুলে বলেন। সব কথা শোনার পর রাজার ছোট ভাই বলে, আমরা যদি সত্যি শান্তিতে থাকতে চাই তাহলে এবার বরুণকেও শেষ করতে হবে। এরপর তারা বাধা অবস্থায় থাকা আব্রাহামকে নিয়ে যায়, যেখানে আগে 6 জনের লাশ পুঁতে রাখা হয়েছিল। সেই গর্ত আবার একটু খুঁড়ে জীবন্ত অবস্থাতেই আব্রাহামকেই সেখানে পুঁতে ফেলে।
অন্যদিকে ভারুণ সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখে ওই এলাকায় মাত্র 6টি গাড়ি যাতায়াত করেছে, তার মধ্যে একটিতে রাজা ও নীলাকে দেখা যায়। কিন্তু ভারুণ বিশ্বাস করতে পারে না যে একজন বাবা আর তার মেয়ে এতগুলো মানুষকে হত্যা করতে পারে। তাই বাকি 5টি গাড়ির মালিকদের ধরে এনে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দেয়। তাদের মারধর করে জেরা করার সময় একজন বলে, আমি সেদিন ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় ভয়ঙ্কর চিৎকার শুনেছিলাম, উকি দিয়ে দেখি রাজা আর নীলাই ওই লোকগুলোকে মারধর করছে। এতে ভারুণ নিশ্চিত হয়ে যায় যে সব কিছু রাজা ও নীলাই করেছে। এরপর সে ওই 5 জন সাক্ষীকেও হত্যা করে দেয় এবং নীলার পরিবারের উপর হামলা চালিয়ে তাদের কাছ থেকে 100 টাকার নোটটি ছিনিয়ে আনার জন্য একদল সশস্ত্র লোক পাঠায়। লোকগুলো রাজার বাড়িতে পৌঁছে জোর করে দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে, কিন্তু সেই সময় বাড়িতে শুধু নীলাভেলি আর রাজার ছোট ভাই ছিলেন। তারা দুজন মিলে ভারুণের পাঠানো পুরো দলটিকে মারধর করে শেষ করে দেয়। অন্যদিকে রাজা ও নীলা সরাসরি ভারুণের বাড়িতে পৌঁছে যায়। সেখানে তারা ভারুণের সব লোককে একে একে পরাজিত করে। শেষে ভারুণের মুখোমুখি হয়। প্রথমে ভারুণ নীলার উপর আক্রমণ করে তাকে মারধর করে, কিন্তু কিছুক্ষণ পর নীলা ও রাজা একসঙ্গে পাল্টা আক্রমণ করে ভারুণকে কাবু করে ফেলে। এরপর ফ্ল্যাশব্যাকে দেখা যায় নীলা বুঝতে পারে যে ওই 100 টাকার নোটের কারণেই 1300 জন নিরীহ মানুষের মৃত্যু হতে পারে। তাই সে সঙ্গে সঙ্গেই তার চাচাকে ফোন করে বলে এই 100 টাকার নোটটা কোনোভাবেই রাখা যাবে না। নীলার কথা শুনে তার চাচা আব্রাহামের সামনে সেই 100 টাকার নোটে আগুন লাগিয়ে পুড়ে ফেলেন। বর্তমানে রাজা এই সত্যটাই ভারুণকে জানিয়ে বলে, তোমার সব পরিকল্পনা শেষ হয়ে গেছে। এরপর সে ভারুণকে হত্যা করে। এদিকে এক কনস্টেবল ইন্সপেক্টরকে জানায় যে সিসিটিভি ফুটেজ আমরা খুঁজছিলাম সেগুলো ভারুণের লোকেরাই নিয়ে গেছে। সবকিছু ভেবে আমার মনে হচ্ছে ভারুণের ম্যানেজার কৃপাকারণকে হত্যা করেছিল বলেই ভারুণের লোকেরা কৃপাকারণ ও তার দলের সবাইকে মেরে ফেলেছে। তাই ভারুণকে ধরতে পারলে সব রহস্যের সমাধান হয়ে যাবে। ঠিক তখনই ইন্সপেক্টরের কাছে খবর আসে ভারুণও খুন হয়ে গেছে। এরপর 3 মাস কেটে যায়। দেখা যায় নীলা তার চাচার সঙ্গে মেডিকেল শপ দেখাশোনা করছে। এই সময় টিভির খবরে জানানো হয় 3 মাস পেরিয়ে গেলেও ভারুণ ও তার লোকজনের হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করা যায়নি। তাই মামলাটি আরও গভীর তদন্তের জন্য সিবিসিআইডি এর কাছে হস্তান্তর করা হয়েছে। আর এভাবেই সিনেমার গল্পটি শেষ হয়। তো বন্ধুরা, এই দুর্দান্ত অ্যাকশন থ্রিলার মুভিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার এক্সপ্লেনেশন আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।